আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। ইনকিলাব জিন্দাবাদ। শেষ লড়াই, অবশেষে নিথর হাদি, খুন ভারত বিরোধী ওসমান। ইনকিলাব মঞ্চের নেতাকে ঘিরে শোক, শোকের নামে ধ্বংস, আগুন, লুটপাট। কোথায় নিয়ে যাচ্ছেন ভাই? কি কি? একদিকে শোক, অন্যদিকে লুটপাট। নেতার মৃত্যুতে ফের আসল চেহারা দেখিয়েছে বাংলাদেশ। আক্রান্ত সংবাদ মাধ্যম, আবারও কালো অন্ধকারে ঢেকেছে গণতন্ত্র। যদিও কুমিরের কান্নায় ইউনুস বলছেন, ওসমান হাদি ছিলেন পরাজিত শক্তি, ফ্যাসিস্ট সন্ত্রাসীদের শত্রু। তার কণ্ঠ স্তব্ধ করে বিপ্লবীদের ভয় দেখানোর অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেন। ভয়, সন্ত্রাস কিংবা রক্তপাতের মাধ্যমে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। যারা দেশকে অস্থিতিশীল করতে চান তাদের ফাঁদে পা না দিয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ন্যায় বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অবিচল পদক্ষেপে এগিয়ে যাই। কেন ভয়ানক হলো 18 ডিসেম্বর? কি এই ওসমান হাদি? নাহিদ হাসনাতদের ছাপিয়ে ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হয়ে উঠেছিলেন ক্রমশ জনপ্রিয়। ঢাকা 8 নম্বর আসনে লড়াইয়ের অঙ্গীকার নিয়ে এগোচ্ছিলেন এক সন্তানের বাবা। ভোট ফর চেঞ্জ থেকে শুরু করে একের পর এক ভারত বিরোধী প্রচার, ভারতের আধিপত্যবাদ বিরোধী স্লোগানে জনমানুষের একটা বড় অংশের কাছে জনপ্রিয় হচ্ছিলেন হাদি, যার রাজনীতির বেঁচে থাকার রসদই ছিল ভারতের বিরোধিতা। কিন্তু নেপথ্যে ছিল কি অন্য কিছু? একের পর এক প্রশ্নের ঘূর্ণিপাকেই গত 12ই ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান। ইনকিলাব মঞ্চের নেতার শারীরিক অবস্থা শোচনীয় হলে তাকে পাঠানো হয় সিঙ্গাপুরে। সেখানেই বৃহস্পতিবার মৃত্যু হয় তার। 2024-এর জুলাই আন্দোলন এবং ছাত্র আন্দোলনের সময়কালে ওসমান হাদির ভূমিকা ছিল অগ্রগণ্য। বারবার হাসিনা সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। কিন্তু হাসিনা বিদায়ের পর তাল কেটেছে, তৈরি হয়েছে নতুন মঞ্চ। ধর্মের আফিম গিলে মানুষের লড়াইয়ে উঠে এসেছে উগ্র কট্টরপন্থা। যদিও ঝালকাঠি জেলার সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীর এই মৃত্যু এবং সাম্প্রতিক বাংলাদেশ নিয়ে বিশ্লেষকরা বলছেন, ওসমান হাদি দিনের পর দিন চেষ্টা করছে উনি ব্যক্তিগতভাবে এবং সাংগঠনিকভাবে ভারতবর্ষ এবং ভারতবর্ষের প্রতিচ্ছবিটা, যে আন্তর্জাতিক প্রতিচ্ছবিটা আছে, সেটাকে আঘাত করার। এই আঘাত করার যে প্রবণতাটা আছে, এই প্রবণতাটাকে উনি চেষ্টা করেছেন একটা বীজাণুর মতো বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে একটা রাজনৈতিক চেতনা ভারতবর্ষের জন্য সারা পৃথিবীর বুকে একটা ছাপ ফেলে দিতে, একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে। এবং এই ওসমান হাদির মৃত্যুকে আজকে কেন্দ্র করে যে নাটকটা বাংলাদেশের সৃষ্টি হচ্ছে বা রচিত হচ্ছে, সেই নাটকটা কিন্তু ভীষণই ইন্টেনশনালি ড্রাফটেড স্ক্রিপ্ট। তার কারণটা হলো, জামাত জানে যে তারা যদি স্বাভাবিক ভোট হয় 20 থেকে 25টা সিট, খুব জোর 30টা সিট পাবে, ওর থেকে বেশি সিট পাবে না। এবং তারা জানে তাদের পলিটিক্যাল ইররিলেভেন্সটা বাংলাদেশে আবার ভীষণ রকমভাবে সামনে এসে যাবে। তার জন্য তারা চেষ্টা করছে অ্যান্টি ইন্ডিয়া যে ন্যারেটিভটা আছে, সেই ন্যারেটিভটাকে মার্কেটে ধোঁয়া দিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে বাংলাদেশের ভোটটাকে কোনোভাবেই বাস্তবায়িত হতে না দেওয়া এবং জোর জুলুম গায়ের শক্তি লাগিয়ে নন পলিটিক্যাল ওয়েতে বাংলাদেশের সরকারকে দখল করা এবং বাংলাদেশের মধ্যে যে অরাজকতা আছে সেটা ওসমান হাদির মৃত্যুকে একটা এজেন্ডা বা ন্যারেটিভ হিসেবে তৈরি করে অ্যান্টি ইন্ডিয়া স্লোগান দিয়ে সেই বাংলাদেশকে আবার করে পুনরায় একটা মিথ্যে প্রতিচ্ছবি তৈরি করে দখল করা এবং বাংলাদেশের সাধারণ মানুষের কণ্ঠ রোধ করা। এবং কণ্ঠ বলতেই যে কথাটা প্রথম মাথায় আসে, মিডিয়ার উপরে আক্রমণ এবং মিডিয়াকে যথেচ্ছ গালাগাল দেওয়া। এবং এই ধরনের যে প্রক্রিয়াটা বাংলাদেশে চলছে, এই প্রক্রিয়াটা যে কোনো মুহূর্তে আন্তর্জাতিক মহলের চোখে পড়বে এবং আমার বিশ্বাস আন্তর্জাতিক মহল যথেষ্ট কড়া পদক্ষেপ নেবে এবং সেই কড়া পদক্ষেপটা কিন্তু বাংলাদেশে ভবিষ্যতের জন্য খুব একটা সুখকর হবে না। তাই বাংলাদেশের সাধারণ মানুষ অবিলম্বে যদি রুখে না দাঁড়ায়, তাহলে বাংলাদেশকে তারা নিজেরাই আর বাঁচাতে পারবে না। মৃত্যু শোকের, কষ্টের, কিন্তু সেই মৃত্যুকে কেন্দ্র করে এই বাংলাদেশ ফের যা দেখল তা। ব্যুরো রিপোর্ট, সংবাদপ্রতিদিন.in।